জীবন যন্ত্রণাময় হয়ে উঠল। আমি আগে জানতাম না, দীর্ঘ 25 বছর ধরে একটা যন্ত্রণা বুকের ভিতরে লুকিয়ে রেখেছি। আমি আর ধরে রাখতে পারছি না। কিরে, আবার কোন নতুন খারাপ খবর বয়ে নিয়ে এসেছিস? না মানে আমি জানি বিহারী, আমি আঘাত পাবো বলে অনেক অনেক কিছুই আমার কাছে গোপন রাখিস, কিন্তু তুই বোধহয় এটা জানিস না বিহারী, আঘাতে আঘাতে যার বুকখানা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর কোন আঘাতই তাকে স্পর্শ করতে পারবে না। কি বলছেন কর্তা বাবু? হ্যাঁ, এটাই সত্য। আমার জীবন আকাশের চাঁদকে রাহু গ্রাস করেছে। অতীতের ধ্বংস স্তূপের উপর সচিনরা দাঁড়িয়ে আছে। জীবনে কোনো সান্ত্বনা নেই। আপনি এভাবে ভেঙে পড়বেন না কর্তা বাবু। আমি বলছি আপনি সবকিছু ফিরে পাবেন। না রে, না, আমার জীবন থেকে যা হারিয়ে গেছে, আসার মাথা ঠুকলে আমি আর তা ফিরে পাবো না। একটা অসহায় পোড়া কান্না প্রতিনিয়ত আমার মুখ থেকে করে করে খাচ্ছে। এই জীবন যন্ত্রণা থেকে আমার মুক্তি নেই। মুক্তি আমি পাবো না বিহারী, মুক্তি আমি পাবো না। আমি জানি এই সংসারে আমার কোনো কিছুই অজানা নয়। বড় গিন্নিমা যেদিন কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেলেন, সেদিনই আমি বুঝেছিলাম এই লক্ষ্মী ছাড়া সংসারে শান্তি আর বিরাজ করবে না। বিহারী, আপনি আবার বিয়ে করলেন। নিশীথ দাদা বাবু আর মালা দিদিমণির মুখের দিকে চেয়ে হয়তোবা কিছুটা শান্তি পেয়েছিলেন, কিন্তু সে শান্তি ক্ষণস্থায়ী। ছোট গিন্নিমা মারা গেলেন, কত বড় কারখানা দেনা দায়ে নিলাম হয়ে গেল। এদিকে অথাৎ সঙ্গে পড়ে নিশীথ দাদাবাবু একটা অমানুষ হয়ে উঠল। অভিশাপ, ওরে বিহারী, অভিশাপ। সারা জানে চোখের জল ব্যক্ত হয়নি। সেদিন সেই হতভাগিনীর চোখের জলের মূল্য দেয়নি। তাই তো আজীবন আমাকে চোখের জল ফেলতে হবে। আমি সেদিন আপনার পায়ে ধরে কত কেঁদেছিলাম। আপনি একবার হুকুম দিলে আমি বড় গিন্নিমাকে ফিরে আনতে পারতাম, কিন্তু কালো পুষি ধর্ষণ ছেলের কথা ভেবে তাকে আপনি। আরে বিহারী, তুই তো সেদিন আমার পায়ে ধরে কেঁদেছিস, আমি তোর কথা শুনিনি। আজ আমি সেই হতভাগা শচীন রায় তোর কাছে হাত জোর করে বলছি, আমার
যুগেতেই ফিরিয়ে নিয়ে আয় বিহারি। আর পিতৃ ছেলে বঞ্চিত আমার সন্তানকে তুই খুঁজে নিয়ে আয় বিহারি, খুঁজে নিয়ে আয়। সে পারলে আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করতাম, কিন্তু তার কেমন করে সম্ভব? 25 বছর আগে আপনি যাদের ঘৃণা প্রত্যাখ্যান করেছিলেন তারা কি এখন বেঁচে আছে? হয়তো কবেই শেষ হয়ে গেছে। এমন কথা তুই বলিস না বিহারি। তাদের ছবি আমি মন থেকে মুছে ফেলতে পারিনি, আর পারব না কোনদিন। ঈশ্বরের কাছে কত ভাগ্যের প্রার্থনা। ঠাকুর, তারা যেখানেই থাকো দীর্ঘ পরমায়ু নিয়ে বেঁচে থাকো, তাদের তুমি সুখী করো ঠাকুর, তাদের। কাটছে বর্তমানে ঢুকরে ঢুকরে কাটছে। আমিও সেদিন কেঁদেছিলাম, কিন্তু পদ্মবাবুর কঠিন হাতে পালন করতে সেই মাংস পিণ্ডকে অনাথ আশ্রমে রেখে এসেছিলাম, পারিনি। সেদিন আমি গিন্নিমার মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারলাম না। একটা পাপ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তার থেকে আমার মুক্তি দে হে ভগবান। মানুষ কত অসহায়, ইচ্ছার বিরুদ্ধে কত কাজ করতে হয়। আমার বইগুলো তোমার চোখে জল, তুমি কাঁদছো? না তো, আমি শুধু শুধু কাঁদতে যাবো। তোমার চোখে জল কেন? একটা পোকা উড়ে এসে চোখে পড়লো কিনা? একটা পোকা একই সঙ্গে দু চোখে পড়তে পারে না বিহারীদা। না, আমি অত শুধু জানি না বাবু। আজ তোমাকে একটা কথা বলবো দিদিমণি। বলো। তুমি বলো পুলিশের চাকরি নাও, খুব সহজেই তো গুন্ডা বদমাশ ধরে গাড়োদের উঠতে পারবে। বিহারীদা, ঠিক আছে, আমি তোমার বই আনতে যাচ্ছি। আচ্ছা তাই যাও, তাড়াতাড়ি এসো কিন্তু, দেরি করো না। আদর্শ মানুষ এই বিহারীদা, আমাদের সবার সব দুঃখ ভাগ করে নেয়, অথচ ওর দুঃখের ভাগ কাউকে দেয় না। এ শুধু গানের
শনিবালা, আজ আমার একটু আসতে দেরি হয়ে গেল। কি ব্যাপার? কি ব্যাপার? তোমাকে বিষান্ন দেখাচ্ছে, বুঝতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। সেদিন অবশ্য তুমি বলেছিলে গান আর আমার কাছে শিখবে না। সেই সঙ্গে আরো বলেছিলাম। আসল কথা কি জানো বাবা? আরো আমি কার উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। আরে প্রকৃত শিল্পীরা বোধ হয় এরকমই হয়। ও হ্যাঁ, কদিন ধরে বলবো বলবো করে একটা কথা ভাবছিলাম। কি কথা? ওই যে অর্পণ, কি যেন নাম ওই ছেলেটার? হ্যাঁ, অর্পণ। কেন, কি হয়েছে? ওর মতো একটা হাজারের ছেলের সাথে আমার মেলামেশা একদমই মানায় না। চুপ করুন, চুপ করুন জানতুবাবু। আমি খোঁজ দিয়েছিলাম, ওই ছেলেটা লম্পট এবং চরিত্রহীন। চুপ করুন। নিজের চরিত্র নিয়ে এই এই পৃথিবীর সব মানুষকে বিচার করবেন না। তার মানে আপনি যে কি তা আপনি ভালো করেই জানেন। আমার উচিত ছিল অনেকদিন আগেই আপনার আপনার মুখের উপর ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া। এই অর্পণকে, হ্যাঁ, অর্পণ আমার ভাবি স্বামী। তার সম্পর্কে আপনার মুখ থেকে আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি ভুল করছো বাবা। ভুল? হ্যাঁ হ্যাঁ, ভুল করছো। কাঞ্চন ফেলে তুমি কাজকে আগলে কোনোদিন সুখী হতে পারবে না। জেনে রাখো মালা, আমি সব দিক থেকে তোমার উপযুক্ত। এই শহরে আমার নিজস্ব একটা বাড়ি আছে, আর ওই অর্পণ বস্তিতে থাকে। পারবে পারবে তুমি বস্তি ওই আলো বাতাসি ঘরে শুধু থাকো। শুধু তাই নয়, দুখানা ভালো শাড়ি, একখানা সোনার গহনা কোনোদিন সে দিতে পারবে?
কিন্তু মাস্টার বাবু, না, মানুষ যখন পশুর মতো আচরণ করে তখন তখন তাকে পশুর আখ্যায় ভূষিত করতে হয়। নইলে এই মানুষের মর্যাদা দেওয়া যায় না। কি এত বড় অপমান! অপমান? এত কথায় দরকার কি? দিদিমণি যখন আপনাকে পছন্দ করে না, তাহলে আপনি মানে মানে যেতে পারুন। যান, এখানে আর এক মুহূর্ত দাঁড়াবেন না। আচ্ছা, আজকের দিনটার কথা আমার মনে থাকবে। আজ যাকে তুমি হ্যাংলা কুকুর বলে আখ্যায়িত করেছ, সে যে কত বড় ভয়ঙ্কর তা তুমি অচিরেই টের পাবে, অচিরেই টের পাবে। জানোয়ার! জানোয়ার! এই জানোয়ারটাকেই তোমার যৌবনের মৌবনে ভ্রমণ হয়ে দেখা দেবে। তারপর তোমার বুকের সবটুকু মধু আকণ্ঠ মনে পান করে এই আমি বলে রাখলাম, এই আমি বলে রাখলাম। একটা শয়তান! ইচ্ছে করছে শয়তানদার মাথা ভেঙে ছাড় করে দেয়। মাস্টার, আরে, ধর। বিহারীদা, তোমার কোনো ভয় নেই তো দিদিমণি? আমি তো এখনো বেঁচে আছি। এবার যদি জানোয়ারটাকে 30 সীমানায় দেখতে পাই, তাহলে জানোয়ারটাকে মেরে কষ্ট বানিয়ে দেবো। ফুল যে অপরের জন্যই ফোটে, বিহারীদা তার প্রকৃষ্ট বিধারণ। জ্ঞান হয়ে দেখছি বিহারীদা এই সংসারটাকে মুখ দিয়ে আগলে রেখেছে। আমাদের কারণ শরীর খারাপ হলে ওর চোখে ঘুম থাকে না। আমার চোখেও ঘুম নেই বাবা। বিশেষ একটা পরিস্থিতিতে মানুষ যে এতটা পরিবর্তন হয়ে যায়, আর সেই পরিবর্তন যে এমন ভাবে মানুষকে একই কি ব্যাপার মালা? তুমি যে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছো, মালা, এই মালা, একই মালা, আশ্চর্য হচ্ছে। তাহলে কি বুঝবো এভাবে আমার এ বাড়িতে আসাটা তোমার পছন্দ হয়নি? আমি কি সে কথা বলেছি? ও, এতক্ষণে নিঃশ্বাস ফেলে বাঁচলাম। এবার কি জানতে পারি এই অধমের প্রতি তোমার রাগের কারণটা? আমি যদি এই প্রশ্নটা করি, আমার প্রতি তোমার বিতৃষ্ণার কারণটা কি? মনে হচ্ছে খুব রেগে গেছো। থাকাটাই স্বাভাবিক। কিন্তু কারণটা যদি আমি জানতে না পারি? তোমার মধ্যে মর্মরে কোনো কিছু আছে? তা যদি থাকতো তুমি আমাকে ওই কারণে এত কষ্ট দিতে পারতে না। কি বলছো মামা? আমি তোমাকে কষ্ট দিয়েছি? তুমি বিশ্বাস করো মালা, জ্ঞান তো আমি তোমাকে কোনো মানুষকে ছুরি দিয়ে খুন করলে যদি খুন করা হয়, মন হচ্ছে মানুষের বড় সম্পদ। সেই মনটাকে বুঝেছি। না, তুমি বুঝতে পারনি। একটা মেয়ে পার্কে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, যখন তার মনের মানুষ একের পর নাম আসে, তাহলে তার কি অবস্থা হয়? আমি সবই বুঝতে পারছি মালা,
কিন্তু আমার এই কদিন এত কাজের চাপ ছিল, তোমার সঙ্গে আমি দেখা করার সময় পাইনি মালা। একটা খবরও কি দিতে পারতে? আমার ভুল হয়ে গেছে মালা। না, ভুল নয়। তোমার ভুল নয়। তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। শুধু শুধু এই অভাগিনীকে দয়া করে একটু আশ্রয় দাও। তোমার ভালোবাসার অগ্নির সাগরে স্নান করে আমি যে তা থেকে তুমি আমাকে বঞ্চিত করবে না। না মালা না, আমার এই অন্তর থেকে আমি তোমাকে কোনোদিন দূরে সরিয়ে দিতে পারবো না মালা। আমার কাছে ভালোবাসার স্বাদ, ওই ভালোবাসার রং, সে তো শুধুই তুমি মালা। আর সেই ভালোবাসাকে বুকে নিয়ে আমি তোমাকে এমনি ভাবে আমি সারা জীবন জড়িয়ে রাখবো মালা। সাগরের সঙ্গে নদী যেমন মিশে যায়, সাগরের মতোই গভীর, আকাশের মতো আসি আমার জীবন তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই আসি আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর,
সাগরের সন্ধান পায় না, কিন্তু যারা পায় তারা কখনোই সাগরকে ভুলে থাকতে পারে না। তুমি ঠিকই বলেছো, যে হারায় সেই বোঝে হারানোর যন্ত্রণা। মালা, শুধু তুমি নয়, তোমাকে হারালে আমি যে পাগল হয়ে যাব। কিন্তু মালা, এবার যে আমাকে হাসি মুখে বিদায় দিতে হবে। বিদায়? হ্যাঁ মালা, সাংবাদিকের ট্রেনিং এর জন্য 6 মাসের জন্য আমাকে দিল্লিতে চলে যেতে হবে, আর কাল ভোরেই আমার ট্রেন। সে কি 6 মাস? আরে 6 মাস তো দেখতে দেখতেই কেটে যাবে। আর তাছাড়া প্রতি সপ্তাহে আমি তোমাকে চিঠি দেব। আমি এই এই মালা, তুমি চোখের জল মুছে ফেলো মালা। আমি তোমার চোখের জল দেখে আমার খুব কষ্ট হয় মালা। লক্ষ্মীটি, তুমি 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 মনটা খারাপ করে বসে থেকো না। আমার যে খুব ভয় করছে। ভয়? তোমার কোনো ভয় নেই মালা। ট্রেনিংটা শেষ হলেই চাকরিটা আমার পার্মানেন্ট হয়ে যাবে, আর তখনই আমার কাজ হবে তোমাকে বধূ বেশে। বাহ, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে মালা জানো। এরপর তোমার সিঁথিতে সিঁদুর, তোমার এই হাতের শাখা। এই এই এসব ভাবতে তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, সেই শুভদিনের আশায় আমি যে বসে আছি। আর তোমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না মালা। এই, এখনো তুমি মুখটা ভার করে বসে আছো, এবার কিন্তু তোমাকে হাসতেই হবে মালা। এই, হাসো বলছি। আমি হাসো, তোমাকে হাসতেই হবে। হাসবে না তো? বেশ, বেশ। বিয়ের রাত্রে তোমাকে ওই কানে কানে একটা কথা বলবো ভেবেছিলাম, কিন্তু এখন আমি আর বলবো না। কি বলছো? এই, বলবো না কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি হাঁটছি। আমি তোমার সবসময় এই হাসি মুখটা দেখতে চাই মালা। এবার এবার তাহলে আমি চলে যাই মালা। তবে যাবার সময় তোমাকে একটা কথা বলে যাই মালা। আমার সব চিঠির উত্তর যেন আমি পাই। তবে ফিরে এসে যদি উত্তর তুমি না দাও, তোমার এমন অবস্থা আমি করব, তখন তুমি এর পাবে। কেমন যেন স্বপ্ন হয়ে যাচ্ছে। সেই প্রথম পরিচয় দিন থেকে আমার করবো না, এই শয়তানটাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি তাকে এমন শাস্তি দেব, ভবিষ্যতে আর কোনোদিন আমার সঙ্গে বেইমানি করতে সাহস পাবে না। দাদা, কিছু বলবি? বাবা বলছিল আমার ওই অপদার্থটার কথা আমার কাছে বলবি না, আমি ওকে সহ্য করতে পারছি না। ও বাবা তোমার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না বলে তুমি বাবাকে তাহলে অশ্রদ্ধা করছো? এই বাজে বকিস নে। আমি অন্যায় কোনো কাজ করিনি, আমি যা করছি ঠিকই করেছি। না, মালা! তুমি ভুল করছো। তোমার এটাই কি পুলিশের একমাত্র চরিত্র? আমি বলি কি মলয়, পুলিশের চাকরিটা তুই ছেড়ে দে। তুই যদি বলি আমি না হয় একটা অন্য চাকরির ব্যবস্থা করে দেবো। না নিশিত, এই কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। যদিও জানি পুলিশের সীমিত ক্ষমতা, তবু আমি চেষ্টা করবো সেই ক্ষমতা কাজে লাগিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে। এই তো শেষ সিদ্ধান্ত। আর কেন বলতো? না মানে দেখ,
বিগড়ে গেল, মনটা আমার বিগড়ে গেল। না, আমার নার্ভাস হলে চলবে না। মনয় মনয় আমার বাল্য বন্ধু, অতএব লড়াইটা লড়াইটা আমার ভালোই জমবে। যাক, এখন আমি কাজের কাজ ছেড়ে আছি। কেন, সে কথায় তোমার দরকার কি? না মানে তুই কি এক দণ্ড বাড়িতে থাকতে পারিস না? বাড়িতে বসে থাকা মানে লোকসান। লাভ লোকসানে কি জীবনের সব? তার বাইরে কি কিছুই নেই? এ বলতে চাও তুমি? বলতে চাই, কাজের অজুহাতে দিন রাত তুই বাইরে বাইরে ঘুরে বেড়াস, অথচ কি কাজ আজও আমি জানলাম না। তোমার জানার প্রয়োজন নেই। কি বলছিস নিশি? ঠিকই বলেছি। আমি তোর বাবা। বাবা? হ্যাঁ, ঠিকই বলেছ, তুমি আমার বাবা। পৃথিবীর আলো যখন দেখিয়েছ তখন বাবা বলে স্বীকার করতেই হবে। কিন্তু আমার কাজের কৈফিয়ত কিন্তু তোমাকে কোনোদিন দেব না। ওরে না, এত বড় ভুল তুই করিস না। আমি বেশ বুঝতে পারছি তুই একটা মিথ্যা মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছিস। পাবি না রে, ওখানে কোনো দিনও শান্তি তুই পাবি না। চুপ করো। তোমার মতো অপদার্থের মুখে এই কথা শোভা পায় না। কি বললি তুই নিশি? হ্যাঁ, ঠিকই বলেছি। আমি অপদার্থ? কত বড় একটা কারখানা তুমি নিলাম করে দিয়েছো, আমাকে বাবা বলতে আমি লজ্জা করে। তুই ঠিকই বলেছিস নিশি, সত্যি আমার লজ্জা নেই। দে, আমার নির্বুদ্ধিতার শাস্তি তুই দে। বালিশ তোর পা থেকে জুতা খুলে অপদার্থের গালে তুই মার। আমি সে আঘাত সহ্য করতে পারবো। আমি চোখে দেখতে পাচ্ছি না। সরে যাও। বাবা, আমার সঙ্গে কথা বলে আমি বাজে সময় নষ্ট করতে চাই না। আমার হাতে অনেক কাজ আছে। না, উপযুক্ত জবাব না দিলে বাড়ির বাইরে যাওয়া তোর হবে না। মানে খুবই পরিষ্কার, আমি তোর বাবা। সন্তানের তার ভালো মন্দ বুঝিয়ে দেবার বাবারই কর্তব্য। আমিও সেই কর্তব্য পালন করতে চাই। তাই নাকি? হ্যাঁ, তাই আজ তোকে বলতেই হবে কি কাজ তুই
করিস? আমি আমি বলতে বাধ্য নয়। বলতে তোকে হবে, নইলে নইলে এই বাধার পাহাড় অতিক্রম করে তুই কিছুতেই বেরোতে পারবি না। তুমি তুমি আমাকে ভয় দেখাচ্ছ? সরে যাও, পথ থেকে সরে যাও, সরে যাও। কিছুতেই না, যাবি না, যাবি না। কিছুতেই না। দেখলে তো প্রয়োজনে আমি কেমন কঠিন হতে পারি। তবে হ্যাঁ, তোমাকে একটা কথা বলে যা, তোমার মৃত্যুর পরে শিয়াল কুকুরে তোমার এই মৃত্যু দেহ টানাটানি করবে। হাজার হলেও আমি তো তোমার ছেলে, আমারও তো একটা কর্তব্য। অতএব সদ্গতি তোমার হবে, হবে। আমাদের উপযুক্ত সন্তান, ওগো আমাকে বিচার দাও। তোমরা সবাই কান পেতে শোনো, সন্তান আমাকে আশ্বস্ত করে আমার মৃত্যুর পরে আমার সদ্গতি করবে, আমার সদ্গতি করবে। তুমি কি আমায় ভালোবাসো? সত্যি মায়েরি গানের কলি তো নয়, যেন আগুনে ফুলকি। এই আগুন দিয়ে আমি আমার ভোটের বাজার গরম করে দিই। প্রতিটি আমার নির্বাচনী জনসভায় এই জীবনমুখী গানের কলি দিয়ে আমি বক্তৃতা শুরু করব। এই তুমি কি আমায় ভালোবাসো? ঘুষ আর ঘুষ। এই সরকারি হাসপাতালে ভর্তি করতে গেলেও ঘুষ দিতে হবে। হাসপাতালে সুপারিনটেন্ডেন্টকে আমি ব্যাপারটা জানালাম, তিনিও আমার মুখের উপর বলে দিলেন এটাই হচ্ছে অলিখিত নিয়ম। সত্যি সত্যি দেশটা আজকে কত নিচে নেমে গেছে। এই, এই, এই চিনি 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 না তোমারে, কোথায় তোমায় যেন দেখেছি, কোথায় তোমায় যেন দেখেছি। চিনতে পারলে না তো? ঠিক মনে করতে পারতেছি না। কিন্তু কিন্তু আমি কিন্তু বেশ আপনাকে চিনতে পেরেছি। শোনো শোনো, আমার মতো বিখ্যাত লোককে সবাই চেনে। আপনি বিখ্যাত লোক। আমি বিখ্যাত লোক। এই শহরের লোকেরা আমাকে কত সম্মান করে জানো? একেবারে ওই আকাশ জোড়া সম্মান আমার। বললে কেউ বিশ্বাস করবে না, তবুও বলছি। লোকে আমাকে চেয়ার ছেড়ে বসতে দেয়, এটাই কি আমার চেনার যথেষ্ট নয়? তা অবশ্য ঠিক। এই, তুমি কি আমায় ভালোবাসো?
হয়ে মন্ত্রী হয়ে যাব, তখন তো আর আমি গান গাইতে পারবো না। তখন আমার কত কাজ, লোকে আমার কাছে আসবে যাবে, জনগণের সেবায় আমি নিবেদিত থাকবো। জানি আপনি তো বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন। আচ্ছা ওই গ্রামের কথা আপনার মনে পড়ে না? ওহো, এইবার তোমাকে আমি চিনতে পেরেছি। এই শোনো, তুমি সেই প্রবীণ না? হ্যাঁ ঠিকই আপনি আমাকে চিনেছেন। তোমার বাবার নাম গোপীনাথ। সে অনেক আগেই মারা গেছে। ওই শয়তান গোপীনাথ, ওর জন্য আমার গ্রাম ছাড়া আমি এক বিধবা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছিলাম। ওই শালার গোপীনাথ তখন পঞ্চায়েত দিকে নালিশ করে আমাকে গ্রাম ছাড়া। আপনি কি ভাবছেন? না না, কিছু না কিছু না, ওই ভাবছি আর কি তোমার বাবা। গোপীনাথ দাসে কত ভালো লাগছিল, দান ধ্যান একদম পূর্ণ কাজে নিয়োজিত ছিল সে। সেবারে আমি গিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করলাম, এই কত কথাই না দুজনে বলেছি। বাবা কিন্তু আপনাকে মোটেই সহ্য করতে পারতেন না। আসলে আসলে আমার বাবার সবটাই যে ছিল ওই রকমের, মুখে মধু অন্তরে বিষ। তাদের কিন্তু কোনোদিনও বাবা সহ্য করতে পারতেন না। এই শোনো, থাকো সব কথা, তুমি এখন কি করো বলো তো বাবা? তেমন কিছুই না, গ্রামে একটা স্কুল তৈরি করেছি, সেখানেই আমার সময়টা কেটে যায়। সে কি, তুমি গ্রামে গড়ে থেকে সামান্য একটা স্কুল মাস্টার হয়ে থাকবে? হ্যাঁ, তোমার ভবিষ্যৎ নষ্ট করবে। এই শোনো, তোমার মতো শিক্ষিত ছেলে ওই এইভাবে জীবনটাকে নষ্ট করা সম্ভব না। তাই তোমাকে আমি একটা কথা বলি, তুমি গ্রামের মায়া কাটিয়ে শহরে চলে এসো, আমি তোমাকে একটা চাকরি দেব। আপনি আমাকে চাকরি দেবেন? আমি তোমাকে একটা চাকরি দেব। এই জানো, এখানে এই শহরে আমার কত প্রতিপত্তি। আমি যদি একটা মুখের কথা খসাই, হুট করে তোমার চাকরি নেব। আপাতত আমি ইলেকশনে আছি, তুমি একটা কাজ করো, তুমি আমার এই নির্বাচনে তুমি কাজ করো, তারপর ওকে তুমি হাসছো। আপনি কি করে ভাবলেন আপনার ওই মিথ্যার সাহায্য করে আমি আমার পেটের ভোজন করব? তার অর্থ অর্থই একটাই, নৈতিকতা হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই নৈতিকতাটা যখন মানুষের ভিতরে থাকে না, তখন মানুষ আর মানুষ বলে বিবেচিত হয় না। তবে তবে এই দেশের রাজনীতিবিদদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। কারণ আমি জানি এই রাজনীতিবিদদের কোনো চরিত্র থাকে না। এখনো কোনো কাজ নেই যে তারা করতে পারে না। ক্ষমতার বলে বলিয়ান হয়ে আইন তাদের লাগালে পারে না। এই শোনো, এগুলো সম্পূর্ণ তোমার মিথ্যা অভিযোগ। সত্য মিথ্যা বিচার করার আপনার ক্ষমতা মোটেই নেই। সাধারণ মানুষের বুকের এই অস্থি দিয়ে ক্ষমতার ঘরে যে সিংহাসনে বসে সাধারণ মানুষকে নির্যাতিত অবতারিত করেন, আপনারা তাকে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব বলে মনে করলেও সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা কোনোদিনও করবে না।
বেশি বক্তৃতা দিতে আছো? আপনি আপনি যদি সত্যিকারের এই মানুষের মঙ্গল কামনা করতে চান, তাহলে আপনার ছোট যুদ্ধে অবতীর্ণ না হয়ে শুধুমাত্র ভালোবাসায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। সব হারিয়ে ছোট হারাদের পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন যে তাদের সাথে বসবাস করার একটা গৌরবেই আলাদা। তাই তো ওই কবির ভাষায় বলতে হয়, ভুলে চলে যাবে সুখের রাজ্য, সুখের রাজ্য নেমে আয়। নিজের গলা ধরে কাঁদতে শিখি গভীর সমবেদনায়। আমাকে আবার জ্ঞান দিয়ে গেল। বলে কিনা সব হারিয়ে আমি সর্বহারাদের পাশে দাঁড়াবো। বলেই গেছে আবার সর্বহারাদের পাশে দাঁড়াবে। মন্ত্রী আমি হবই। এই তুমি কি আমায় ভালোবাসো? শুধু জীবনমুখী গানই নয়, আমি বোম্বে থেকে ওই শ্রীদেবীকে এনে ছোটের বাজার আমি গরম করে দেব। মোদ্দা কথা হলো মন্ত্রী আমি হবই। এই তুমি কি আমায় ভালোবাসো? জোড়া পানে ভোট দিয়ে দিও। মন্ত্রী আমি এবার হব। তুমি কি আমায় ভালোবাসো? আমি কিছুতেই পারবো না। আমার স্বামী আছে, সংসার আছে, আর আছে আমার মন। সেই মনের বিরুদ্ধে আমি কিছুতেই পারবো না। ও ঠাকুর, দয়া করো, এই অভাগিনীকে তুমি দয়া হাত করো। শুধু কি আমি কাঁদছি, তুমি কাঁদছো না? সত্যি তো আমি যে কাঁদছি, নিষেধরাই জানতে না পারে। কেন? ওই লোকটাকে কিসের ভয় তোমার? আমার জীবনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাই কান্না ছাড়া আমার আর কোনো উপায় নেই কবিতা। এমনিভাবে যে আমাকে ফুলের খুশারতি করবে, আমি স্বপ্নেও ভাবিনি কবিতা। স্বামী, ওই সম্পর্ক তুমি আমাকে আর করো না কবিতা। আমি সব কিছু ভুলে যেতে এতদিনের মধুর সম্পর্ক এই মতো ভাগ্যের মধ্যে লাগিয়ে নতুন রঙে লাগিয়ে দিয়েছিল। অমূল্য সেই সম্পদ আমি ভুলে দিতে না পারলে আমি যে পারবো না। তুমি আমাকে বলো তো, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি জানি এটা একটা জঘন্য নরক। সভ্য সমাজের নর্তমায় সুগন্ধের পারিজাত ডুবতে ডুবতে কাঁদে। সবই জেনে শুনে তুমি আমাকে আমি যে অসহায় কবিতা। স্বামী, তাই তো বিবেক বুদ্ধি সবকিছু আমার লোক পেয়ে গেছে। মানুষ বোধহয় নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই জীবনের সবকিছু মিথ্যে হয়ে যাবার পরেও মানুষ মরতে এত ভয় পায়। হায় রে মানুষ, সব হারানোর দুঃসহ যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকার কি কত প্রয়াস। না, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যে আমার স্বামী, তোমার মুখের দিকে তাকিয়ে আমি পারবে না, পারবে না, তুমি পারবে না।
তোমার মুখের দিকে তাকিয়ে আমি থাকতে চাই না। তুমি জানো না কবিতা, এই সমাজ নদীর বাঁকে বাঁকে কত কত লক্ষ হাজার গভীর লুকিয়ে আছে, তারা তারা তোমাকে বাঁচতে দেবে না কবিতা। তাই বুঝি ওরা এই কদিন একটা কথাই বলে চলেছে, লজ্জা ঘৃণা বলতে কি ওদের কিছু নেই। আচ্ছা তুমিই বলো না, তোমার স্ত্রী হয়ে আমি কি ওইসব আজে বাজে পোশাক করতে পারি, নাকি অর্থ উড়াঙ্গিনী হয়ে? জানো, আমার দেহে প্রাণ থাকতেন আমি তা কিছুতেই পারবো না, কিছুতেই না। লক্ষ্মী, চলো না এখান থেকে আমরা পালিয়ে যাই। আপনি আবার এসেছেন? আসবেই তো, একবার নয় 100 বার, 1000 বার আসবে। চলে যান এখান থেকে, চলে যান বলছি। কত তেজ দেখিও না ডালিয়া, আরো অন্তত আমি সহ্য করতে পারি না। আপনার হুকুম মানতে আমি কিন্তু বাধ্য নই। আমি তো তোমার আসল মানুষ। তোমাকে না বলেছি শাড়ি পরে নাচলে কিছু হবে না, সালোয়ার কামিজ পরে নাচতে হবে। কি গো, তুমি এখনো চুপ করে আছো কেন? তুমি কেন এই লোকটাকে কিছু বলতে পারছো না? ওর কিছু বলার নেই। আজকাল তোমার ওই মজাক করা ফ্ল্যাপটা পছন্দ হয়েছে তো? পছন্দ না হলে বলো, আমি একটা ভালো ফ্ল্যাট তোমাকে দেবো। এই না 10,000 টাকা। আমার ইচ্ছা মতো খরচ করবে না। কি আমার কোনো টাকার দরকার নেই। বোকা তো টাকা, মানুষের জীবনে তো টাকাই সব। আরে বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু এই টাকাটা হাতছাড়া হলে আর কিছু পাবে না। না, ওই টাকা তুমি নেবে না। তুমি কি বলো? আমি গালিয়া নই, আমি কবিতা। দোহাই, দোহাই আপনাকে। আপনি আমাদের মুক্তি দিন। আমি আমার স্বামীর হাত ধরে সেই ফিরে যাব সেই ভাঙা ঘুরে ঘরে। তাই কি কখনো পারি? অজাগার যখন হাত উঠছে তখন তোমাকে তো একটু ছবল খেতেই হবে। দেখো তো, দেখো তো দেখো, না, আমি দেখবো না। লজ্জা করছি। আচ্ছা ঠিক আছে, আজকাল এটা ডালিয়ার গলায় পরিয়ে দেরি করছো কেন? যা বলছি তাড়াতাড়ি করো। না,
কবিতা হারিয়ে যাচ্ছে, জেগে উঠেছে শুধু ডালিয়া। হাতে আছে টাকা, ঘরের বউ। স্যার, ফিরে আসি কাজের কথা। শোনো ভাস্কর, কাল সকালে ফ্লাইটে তুমি বোম্বে যাবে। আজ রাত্রে তোমাকে সব কাজ আমি বুঝিয়ে দেবো। আর মিস ডালিয়া, তুমি পাবে 3 দিন সময়। এর মধ্যে তোমাকে সেজে গুজে নাচ গান করে তৈরি হয়ে নিতে হবে। আমার প্রথম টার্গেট ওই কোটি চন্দ্রিকা কোথা, তাকে তোমার বশ করতেই হবে। আমার অবাধ্য হলে আমি তোমার চুলের মুঠি ধরে আমি থাকতে আপনার এই ছোট কাজটা আমি করতে দেবো না। আমি ওকে সাহায্য করে দিচ্ছি। শোনো ডালিয়া, স্যারের আদেশ তোমাকে মানতেই হবে। আপনার সাথে তোমার বস করতেই হবে। আমার মুখের মন্ত্র নেই, আমার মুখে একটা গান না, হাজার পুরুষের বুকে বসে যখন কুহু কুহু নাচবে, তাই সেই গানটা একটু গাও তো। আমার বুকে আগুনের জ্বালা, আমার বুকে আগুনের জ্বালা, সইতে আমিও পারি না, আমি ফুলের ছায়া ফুটেছি, আমি ফুলের ছায়া ফুটেছি। Oh,
কি হলো ভাস্কর? এই চুলের গন্ধ আমি আর সহ্য করতে পারছি না। তুমি বোঝো না কেন? অতিথি থাকবে জানো জানো আমার বাড়িতে দুজনেরই জন্য। মথুরার বয়াকাশি মথুরার বয়াকাশি নেই কোনো প্রয়োজন নেই প্রয়োজন এই সংসার হল বৃন্দাবন এই সংসার হল বৃন্দাবন। খুঁজে পাবে কাশি তীর্থ ধান রে কাশি তীর্থ ধান। হাত ধরে কাজ কর মুখে তোর হরি নাম তারি মাঝে খুঁজে পাবে কাশি তীর্থ ধান রে কাশি তীর্থ ধান। জীবন সেবা করলে পাবে জীবন সেবা করলে পাবে দয়া কাশি তীর্থ ধান কাশি তীর্থ ধান। এই সংসার হল বৃন্দাবন এই সংসার হল বৃন্দাবন। মথুরার দয়া কাশি মথুরার দয়া কাশি নেই কোনো প্রয়োজন নেই প্রয়োজন এই সংসার হল বৃন্দাবন এই সংসার হল বৃন্দাবন। পিতা মাতার চেয়ে বড় আর তো কোনো গুরু নাই তারি চরণ করলে সরল জনম হবে ধন্য জনম হবে ধন্য। পিতা মাতার চেয়ে বড় আর তো কোনো গুরু নাই তারি চরণ করলে সরল জনম হবে ধন্য জনম হবে ধন্য। মাতা হলো অন্নপূর্ণা মাতা হলো অন্নপূর্ণা পিতা হলো নারায়ণ পিতা নারায়ণ। এই সংসার হল বৃন্দাবন এই সংসার হল বৃন্দাবন। মথুরার বয়াকাশি নেই কোনো প্রয়োজন মথুরার বয়াকাশি নেই কোনো প্রয়োজন সংসার হল বৃন্দাবন এই সংসার হল বৃন্দাবন এই সংসার হল বৃন্দাবন। কেমন আছো জীবন? ভালো নেই গো শিবনাথ দা ভালো নেই। কেন কেন কি হয়েছে তোমার? এই গান নিয়েই তো সবকিছু ভুলে থাকতে চেয়েছিলাম কিন্তু সত্যি সত্যি ভুলতে পারলাম কোথায়? দুঃখ করো না ভাই, আসলে অদৃষ্টির উপরে তো আর কারো হাত নেই। আমি কি কোনোদিন ভেবেছিলাম এভাবে আমাকে খোড়া পঙ্গু হয়ে সবই সবই অদৃষ্ট বুঝলে দিতে বল। ক্ষতিপূরণের টাকা পেলে বাবু, বাবু হয়তো ওই চিন্তায় ওঠার পরে না। শিবনাথ দা আজও আমি কারখানায় গিয়েছিলাম, ম্যানেজার বাবু বললো
কাগজপত্র এখনো রেডি হয়নি। ভাবতে ভাবতে অবাক লাগে। মানুষ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর গরিবের বেলায় মানবিকতার কম্পিউটার আসলে কি জানো বিজয়, যারা যুদ্ধের মধ্যে মানুষ হয় তারা তারা বুঝতে চায় না দরিদ্রের জ্বালা। ঠিকই বলেছো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, যারা মানুষকে বঞ্চনা দেয় সেই শয়তানদের টুটি টিপি ধরতে ইচ্ছে করে। যে দেশে শয়তানরা সুনাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত, তাদের দেশের প্রচলিত আইন তাদের কিচ্ছু করতে পারবে না। আমি দেখেছি, আমি সব কিছু দেখেছি, আরো দেখেছি অসহায় সম্বলিত নারী পেটের জ্বালাগুলোতে নিরুপায় হয়ে নিজেকে প্রতিঘাতে বিভিন্ন কেন পায় না মানুষ তার বাঁচার অধিকার? কেন পায় না? শিবনাথদা, তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে, কি বলছো শিবনাথদা? এত বড় তোমার রোগ? কি আছে? ডাক্তার দেখিয়েছো? পেটের ভাত জোগাড় করতে যাকে হিমশিম খেতে হয়, ডাক্তার দেখাবার সময় চলো চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তুমি শুধু শুধু এই অবস্থায় তুমি এতখানি পথ যাবে কি করে? আমি ঠিক চলে যাব। আমার এই রোগের কথাটা বলো না, বলো না। সুখের প্রতিশ্রুতি দিয়ে আমি রক্ষা করতে পারিনি। শিবনাথদা, আমি তাকে নতুন করে আর করতে দিতে চাই না। শিবনাথদার মতো মানুষের
কি কিছু বলছেন? তবে কি ওই গাছটাকে বলছি? আমার নাম কালাচাঁদ নয়। তবে কি সোনার চাঁদ? শেখ হাজে আপনার দরকার কি? দরকার আছে বই কি? হবে, তোমাকেই দিয়ে হবে। কি হবে? কি হবে? বুঝতে পারলে না? একটু একটু বুঝতে পেরেছি বই কি, তবে সবটা নয়। ঠিক আছে, বাকিটা আমি বুঝিয়ে দেব। লাইনে নেমে পারো। লাইনে হাত মেলাও। তাড়াতাড়ি ভাবছো কি? হাত মেলাও। আমি কি তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়েছি? এটা তোমার অনেক সৌভাগ্য। বুঝলাম তো। কি বুঝলে? মানুষকে যারা কারণে আঘাত দেয়, আপনি তো তাদেরই একজন। কি বললে? হ্যাঁ, ঠিকই বলছি। আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, অথচ আমাকে অপমান করার জন্য আপনি আমার গায়ে পড়ে। আচ্ছা, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে কেন আপনি আমাকে বারবার অপমান করছেন? আরে শোনো, আগে আমার সব কথা মন দিয়ে শোনো। কি আর শোনাবেন আপনি? বারবার ওই একটা কথা শুনে শুনে আমার কান উঠে যাচ্ছে। এরপর হয়তো বলবেন আমি ওই ঈশ্বরের অভিশাপ। হ্যাঁ, আমি স্বীকার করছি, কিন্তু এর জন্য আমি বিন্দু মাত্র দায়ী নই। কেন তাকে বারবার আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তার মুখে ঘৃণার ফুৎকার ছিটিয়ে দেবেন? বলুন, জবাব দিন। এই, এরে আছো কেন? মারবে নাকি? মাফ করবেন, উত্তেজনার বশে আপনি আপনাকে। আসলে কি জানেন, আসলে মাঝে মাঝে আমার মাথাটা খুব গরম হয়ে যায়, আর তখন আমি সবকিছু কেমন যেন গোলমাল করে ফেলি। আমার বোঝা উচিত ছিল অন্যের যা শোভা পায় আমার তা শোভা পায় না। মানুষ তার ঘৃণায় জন্মেছে, মানুষের ভালোবাসা তার আশা করার সাধে না, কোনো দিন না। চলে গেল। এই যে ছেড়েছে, পুলিশ রতনের পিছু নিয়েছে। হয়তো রতন মালটা ট্রেনের পাশে রেখে গেছে। আমি এখন কি করি? যাই যাই, ওই বড় বাড়িটা আড়ালে গিয়ে লুকাই। তারপর ঠিক সময় মালটা তুলে নেব। আর ঠিকই বলেছি। আপনি জানেন ওই ৮৮-র মধ্যে কি আছে? কেমন করে জানবো? ট্রেনের পাশে পড়ে থাকতে দেখে আমি সোজা থানায় নিয়ে চলে গেছি। আপনার কৌতূহল জানেনি? অহেতুক কৌতূহল আমার নেই স্যার। তাছাড়া কি? অ্যাটাচির গায়ে যদি নাম ঠিকানা লেখা থাকতো, তার জিনিস আমি তার কাছেই ফিরিয়ে দিয়ে আসতাম। তাতে আপনার লাভ? লাভ লোকসানের হিসাব আমি বুঝি না স্যার, শুধু জানি ওই যে জিনিস আমার নয় তাতে আমার কোনো অধিকার নেই। আশ্চর্য! আমি কি কোনো অন্যায় করেছি স্যার? নিশ্চয়ই অন্যায় করেছেন। আপনি যে কত বড় অন্যায় করেছেন তা এক কথা বলে বোঝানো যাবে না। আপনাদের আইনে আইনের কথা একটা কথা কি জানেন? সাধারণ মানুষের সহযোগিতা না পেলে প্রশাসনের কিছু
ওরা দামাল ছেলে যেতে বাধ্য হয়েছে, আর সেই দামাল আপনি থানায় জমা দিয়েছেন। সে কি সত্যি? সত্যি আপনাকে কি বলতে অভিনন্দন জানাবো? না না, আমাকে অভিনন্দন জানাতে হবে না স্যার, আমার যে কোনো যোগ্যতাই নেই। শঙ্কর বাবু, আপনি আমাকে বাবু বললেন স্যার, তার মানে সত্যি আপনি আমাকে কি ব্যাপার বলুন তো? কোথায় এত বড় কাজের জন্য আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন তা নয়, মাথা হেট করে আমার অন্তরের কথা আপনি কিছুই বুঝবেন না। দেখি আপনার চোখে জল, আপনি যাচ্ছেন। ব্যথার সমুদ্রে হাবুডুবু ভাবা, কত ভাবা কিন্তু কাঁদতেই হবে। মানুষ হয়ে আমি যে মানুষের মর্যাদা পাইনি। আপনি বলুন স্যার, মানুষের ঘৃণা বুকে নিয়ে কেউ কি মাথা উঁচু করে দাঁড়াতে পারে? পারে না স্যার, কেউ তা পারে না, কেউ তা পারে না। ভুল। অন্তরের সৌন্দর্য হলো মানুষের আসল পরিচয়। সকলেই যেমন সিংহ হতে পারে না, তেমনি মানুষের মতো দেখতে হলে প্রকৃত মানুষ হতে সে পারে না। কোনদিন পারে না। আমি আর সেই 25 বছর আগের দিনটার কথা ভুলতে পারছি না। কি যন্ত্রণাদায়ক! আমার মুক্তি নেই, আমি মুক্তি পাবো না। এইভাবে পুরানো স্মৃতি সব সময় মনের মধ্যে আগলে রাখলে আপনি আপনি পাগল হয়ে যাবে। কাঁদছে, হতভাগা কাঁদছে, কাঁদছে, হতভাগা কাঁদছে। ঢুকরে ঢুকরে কাঁদছে। যাবো, আমি যাবো। আমার সেই কুচ্ছিত সন্তানকে আমি বুকে জড়িয়ে ধরে বলবো, কাঁদিস রে খোকা, কাঁদিস রে। আমার এই দুঃখের মাঝে আমি তোকে ধরে রাখবো। বাবু না, খোকাকে তুমি লুকিয়ে রেখো না সারাজু। আমি জানি সন্তানের প্রতি আমি কোন কর্তব্য করিনি। চুপ করুন বাবু, চুপ করুন। এইভাবে কাঁদলে আপনি তো অন্ধ হয়ে যাবেন। ভালোই হবে। আলো আলো আধারের এই লুকোচুরি খেলা আমি যে সহ্য করতে আমি যদি তাদের একবার দেখা পেতাম। আপনি জানিস বিহারি, কাল রাতে স্বপ্নে দেখেছি বুকে নিয়ে ঠুকরে ঠুকরে কাঁদছে। এ আপনার ভুল ধারণা বাবু। আমি মূর্খ চাকর মানুষ, তবুও বলছি এমনিমাকে ভুল বুঝে আপনি আর ভুলের বোঝা বাড়াবেন না। ভগবানের আশীর্বাদ
দুঃখের পরশা আমি আর বইতে পারছি না বিহারি। কিন্তু কিন্তু কবে আসবে সেই শুভ দিন, যেদিন আবার আমি নতুন করে বাঁচতে পারবো? আমি শান্তি পেতে চাই, আমি শান্তি পেতে চাই। নিশীথের স্বেচ্ছাচারিতা আমি আর সহ্য করতে পারছি না। আর কতদিন আমাকে চুপ করুন কর্তাবাবু, চুপ করুন। আমি দূরে দাঁড়িয়ে সব দেখেছি বিহারি। বেঈমানদের তোর গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করেনি। অথচ ছেলেবেলায় যখন ওর কঠিন অসুখ করেছিল, তুই তখন ঠাকুরের কাছে ধর্ণা দিয়ে ওকে বাঁচিয়ে তুলেছিলি বিহারি, ওকে বাঁচিয়ে তুলেছিলি। সব কথা থাক কর্তাবাবু। বিহারি, অনেক বেলা হয়ে গেছে, চলুন খাবে। না না, আমি খাবো না, খাওয়া আমার হয়ে গেছে। বুকের রক্ত ঝরিয়ে সন্তানকে মানুষ করেছিলাম। সে কীর্তিমান সন্তান তার পিতৃঋণ শোধ করে দিয়েছে বিহারি, পিতৃঋণ শোধ করে দিয়েছে। হ্যাঁ 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 বিহারি, তবে আর আমি তার কাছে হাত পেতে দাঁড়াবো না। তাই এখন থেকে আমি রাস্তায় ভিক্ষা করব, বাবুদের করুণার দ্বারে হাত পেতে আমি বলবো, আমি তোমাদের সমাজের একজন হতভাগা, তোমরা আমাকে দয়া করে কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও। আজকে বেশিরভাগই এই ধরনের ঘটনা ঘটে চলছে। অকৃতজ্ঞ সংসারে সুখ থাকে না, শান্তি থাকে না, স্বপ্ন করে ছাই হয়ে যায়। তবুও মানুষ সংসারে মায়া ছাড়তে পারে না। পারবো বললেই কি পারা যায়? মন তো আর জলের দাগ নয়, সহজে যে মুছে ফেলা যাবে। তবুও যে তাকে আমাকে ভুলতেই হবে। অর্পণ যে এইভাবে আমার সঙ্গে প্রতারণা করবে আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি মালা, এত ভালো রেজাল্ট আমি করতে পারবো। জানো মালা, সকলেই আমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। কি মালা, তোমার আনন্দ হচ্ছে না? আমি আমার জয়ের গৌরবে তোমারই তো বেশি আনন্দ হওয়ার কথা মালা। জানো মালা, দিল্লিতে সব সময় শুধু আমার তোমার কথাই মনে পড়েছে। তোমার ওই সুন্দর মুখখানা দেখার জন্য আমি একবার অস্থির হয়ে উঠেছিলাম। তাই সোজা প্লেন থেকে নেমেই আমি সোজা তোমার কাছে চলে এসেছি মালা। কেন এসেছো তুমি আমার কাছে? তুমি
তুমি তো আমার জীবনের সব মালা। আমার জীবন আকাশে তুমি পূর্ণিমার চাঁদ। তাই তো আমি তোমাকে না থাক, আর তোমাকে অভিনয় করতে হবে না। অভিনয়? কিসের অভিনয়? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না মালা। আমার ভালোবাসা তোমার তোমার কখন ভালোবাসা? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এটাই আমার জীবনের বাস্তবতা। মালা, হ্যাঁ, আমি তুমি মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। না 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 বলো না। এত বড় মিথ্যে অপবাদের বর্ষা তুমি আমার মাথায় চাপিয়ে দিও না মালা। হয়তো অজান্তে তুমি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়েছো, কিন্তু তার অর্থ এই নয় মালা। আমি তোমাকে, তুমি বিশ্বাস করো মালা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভালোবাসি তাই? এখনো এখনো মিথ্যে দিয়ে শব্দকে তুমি গোপন রাখতে চাইছো? কি সেই শব্দ মালা, যা তোমার আমার ভালোবাসার মাঝখানে বিভাদের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে? বলো বলো মালা, বলো। তুমি তুমি অস্বীকার করতে পারো? ঘরে স্ত্রী থাকতে দিনের পর দিন মালা, তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে যাচ্ছ। কি বলছো মালা? যা সত্যি আমি তাই বলছি। আর এই সত্যটাকেই তুমি আমার কাছে গোপন করেছিলে, কিন্তু পাপ কোনোদিন চাপা থাকে না। তোমার স্ত্রী ওই বনানী নিজে এসে আমাকে সব কথা বলে গেছে। তোমার তোমার এই পশ্চিম চরিত্রের পরিচয় আমি কোনোদিনই পেতাম না। তুমি তুমি ভুল করছো মালা। ভুল করছি? হ্যাঁ হ্যাঁ, বনানী নামের কোনো মেয়েকে আমি চিনি না মালা। বিয়ে তো দূরের কথা, আমি তো তার কোনোদিনও নামও শুনিনি মালা। দেখো দেখো এই ছবিটা তুমি দেখো, এই ছবিটা দেখার পরও আমাকে বিশ্বাস করতে হবে তোমাকে? হ্যাঁ হ্যাঁ মালা, মনে পড়েছে। কিন্তু মালা, আমার ভালোবাসা মিথ্যা প্রতিপন্ন করার জন্য এই একটা ছবিই কি যথেষ্ট? আমার অন্তরের ভালোবাসার পরিচয় কি তুমি পাওনি মালা? তুমি চুপ করো। আর ছলনার আশ্রয় নিয়ে তুমি আমাকে ভোলাতে পারবে না। বলছো মালা? যাও যাও, চলে যাও এখান থেকে। তোমাকে তোমাকে আমি সহ্য করতে পারছি না। মালা, আমি চলে যাচ্ছি মালা। তুমি যখন আমাকে লম্পট আখ্যায় ভূষিত করলে, তখন আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি মালা। আজ আমাদের সম্পর্ক নিয়ে যে সন্দেহ তোমার মধ্যে বাসা বেঁধেছে, তোমার সেই সন্দেহ একদিন দূর হবেই মালা। আর যেদিন তুমি জানবে আমি ছলনা বা প্রবঞ্চনার আশ্রয় দিয়ে তোমাকে ভালোবাসিনি মালা, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম মালা। আমি ভণ্ড নই মালা, আমি প্রতারক নই মালা, আমি লম্পট নই মালা, আমি লম্পট নই। কি আমার চোখ দিয়ে জল পড়ছে কেন? তবে কি আমি কাঁদছি? না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। ওরে ওরে অবুঝ মন, তুই একটু শান্ত হ। আমাকে তুই পাগল করে দিস না, আমাকে তুই পাগল করে দিস না। ভালোবাসা আর নাই
আমি তোমার ভালোবেসে যাব, আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার পাশে রব। ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানি তুমি পেরেছো যে আমি দেশে ভুলের মাসু। ও জানি তুমি পেরেছো যে আমি দেশে ভুলের মাসু। জানি ফিরে আসবে ভুল ভাগলে, জানি ফিরে আসবে ভুল ভাগলে, তোমারই আশায় আমি থাকবো। ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানি ফিরে পড়েছো যে ভুল, আমি দেশে ভুলের মাসু। জানি পড়েছো যে ভুল, আমি দেশে ভুলের মাসু। যদি ফিরে আসবে ভুল ভাগলে, জানি ফিরে আসবে ভুল ভাগলে, তোমারই আশায় আমি থাকবো। ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার পাশে রব। ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভুল বুঝে মালা আমাকে দূরে সরিয়ে দিল, এদিকে আমার দাদা বৌদিরও কোনো খোঁজ পাচ্ছি না। তবে কি তারা এই শহর ছেড়ে? না না, আমি যে আর কিছুই ভাবতে পারছি না। আমার এখন কি করা কর্তব্য? নমস্কার অর্পণ বাবু। আপনি, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমি কিন্তু ঠিক আপনাকে চিনি। মালার সঙ্গে এই পার্কে আপনাকে
সাথে অনেক দিন ঘোরাফেরা করতে দেখেছি। আপনার পরিচয়? এই অধমের পরিচয় কি পরিচয় দেই বলুন তো? যা সত্যি আপনি তাই বলবেন। শুনে আপনি খুশি হতে পারবেন তো? আপনার পরিচয় আমার খুশি আর অখুশি তো নির্ভর করে না। সে তো বটেই। জানেন, মালা এভাবে আমার সাথে প্রেমের খেলা খেলে আমি ভাবতেও পারিনি। আমি তাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, তার বিনিময়ে সে কিনা। তার মানে আমি হলাম মালার প্রাক্তন প্রেমিক। এই অধমের নাম জয়ন্ত চৌধুরী। মালার সঙ্গে আপনার কতদিনের পরিচয়? সে অনেক দিন। মালার গানের শিক্ষক হিসেবে আমি নিয়োজিত ছিলাম। আমাকে ছাড়া মালার এক মুহূর্ত চলত না। কত হাসি, কত গান, কত রাগ, কত অনুরাগ, সব সব বিদ্রোহ হয়ে গেল। দেখুন, এসব কথা আমাকে শুনিয়ে আপনার কি লাভ? মালা আপনার ভাবি স্ত্রী, তাই জানতে ইচ্ছে করছে আপনাদের বিয়ের সানাই কবে বাজবে। আপনি নির্জন্ত থাকুন জয়ন্ত বাবু, আপাতত সেই সম্ভাবনা নেই। ঠিক, তাহলে আমার অভিমান ঠিক। কিসের অনুমান? তাহলে মালা আপনাকেও প্রত্যাখ্যান করেছে? সত্যি? ওই বাজারের মেয়ের সঙ্গে আর মালা কথাটা রইল না। চুপ করুন জয়ন্ত বাবু, আপনি চুপ করুন। আর দ্বিতীয়বার আপনি মালার সম্পর্কে একটা বাজে কথা বললে আমি কিন্তু চুপ করে থাকবো না। কি বলছি আপনি? আপনাকে কথা আমি ভালোর জন্য বললাম। কিন্তু আপনার ওই চোখ মুখ তো অন্য কথা বলছে জয়ন্ত বাবু। আপনি এত বুদ্ধিমান আর এটা বোঝেন না, মানুষের মনের ছবি তার মুখেই ভেসে ওঠে। হ্যাঁ, মানে আমি ত্যাগেই তো প্রেমের সার্থকতা জয়ন্ত বাবু। সেই ত্যাগের মন্ত্রে আপনি দীক্ষিত নেননি। আমি হলফ করতে আপনাকে বলতে পারি, আপনার হৃদয়ে ভালোবাসার কণা মাত্র নেই জয়ন্ত বাবু। মানুষ চিনতে আমার ভুল হয় না জয়ন্ত বাবু। আপনার বাইরেরটা মানুষের পরিচয় দিচ্ছে ঠিকই, কিন্তু ভিতরে আপনার একটা জানোয়ার কাজ করছে। খুব সাবধান জয়ন্ত বাবু, খুব সাবধান। ওই জানোয়ারকে যদি আপনি নিরস্ত করতে না পারেন, তাহলে আপনি মানুষ হিসেবে কখনোই এই সমাজে মর্যাদা পাবেন না। কথাটা আপনি ব্যাপারটা কেমন জানি একটু গোলমাল হয়ে গেল। তবে কি আমি যখন মালার মনটাকে পিছিয়ে তুলে দিয়েছি, তখন ওই মালার জীবন থেকে তুমি আউট হয়ে যাবে। মালা, সুন্দরী মালা, আমার স্বপ্নে দেখা রাজকন্যা মালা, মালাকে আমার চাই, মালাকে আমার চাই। তুমি কি আমায় ভালোবাসো? আমার কথাগুলো আপনি মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ, সবই শুনলাম। সেই সঙ্গে ভাবছি, কি ভাবছেন স্যার? আমি তো বলতে থেকে নায়িকাদের উড়িয়ে দিয়ে জনগণের মধ্যে আস্থা রাখতে পারছেন না। না মানে আমার ভয় শুধু ওই 3 নম্বর বস্তির লোকগুলো, পুরো একদম আমাকে সহ্য করতে পারে।
বুঝেন স্যার, যদি এইটুকু গেট পার করতে পারলে আমাকে আর কেউ রোধ করতে পারবে না। হ্যাঁ, আমিও আপনাকে কথা দিচ্ছি, আমি মন্ত্রী হয়ে আপনাকে ভালো একটা পজিশনে নিয়ে যাব এবং আপনার প্রমোশন দিয়ে দেবো। যাওয়ার আর প্রয়োজন হবে না, কেন? আপনি যদি নাও চান, আমার একটা কর্তব্য আছে, আপনি আমার জন্য করবেন আর আমি আপনার জন্য করবো না, তা তো হতে পারে না। তাহলে আমার যদি ধর্মের কাছে জবাবদিহি করতে হবে। বাহ, চমৎকার! আপনাদের রাজনৈতিক নেতাদের অভিযানে কোনটা তো ধর্ম আর কোনটা অধর্ম আমি আজও তা বুঝতে পারলাম না। কেন? আপনাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পুলিশকে কত নিচে নামাবেন? আইনার রাতে পুলিশ যখন ধর্ষণ কেসের আসামি হয় তখন কি একবারও মনে হয় না এই পুলিশের জঘন্যতম কাজের জন্য আপনাদের মতো নেতারাই দায়ী? আমি মন্ত্রী হয়ে বলবো, আমার মুখের উপরে এত বড় কথা, ঠিক আছে, আগে আমি মন্ত্রী হই, তারপরে কি করবেন? করবো এই প্রশাসনকে একেবারে আমি দুর্নীতি মুক্ত করব, নাইলে আমি এই মন্ত্রিত্ব ছেড়ে দেব। আপনি, হ্যাঁ হ্যাঁ, আমাকে শুধু আপনি কথা দিন, আপনি আমার পথে থাকবেন, ওই 3 নম্বর বস্তিটা শুধু একবার আটকিয়ে দিন। অসম্ভব! এই ভোটারদের পবিত্র ভোটাধিকার আমি কেড়ে নিতে পারবো না। অসম্ভবকে সম্ভব করতে আমি জানি। এই, তুমি কি আমায় ভালোবাসো? তার মানে আমি কি বোকা বলুন তো? ঠিক বোকা নয়, আমি এই মন্ত্রী হওয়ার স্বপ্নে একেবারে বিভোর হয়ে গেছি। কোথায় আপনাকে আমি টাকাগুলো দেবো তারা আমি এখন এই টাকাগুলো পকেটে এই 10,000 টাকা আপনি রাখবেন। আরে না না, এটা আমি আপনাকে মানে আপনার স্ত্রীর পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যাব, মাফ করবেন। আমি আমার নৈতিকতা জলাঞ্জলি দিয়ে স্ত্রীকে খুশি করতে চাই না। তাছাড়া কি এই নির্বাচনের কাজ যদি আমাকেই করতে হয়, তার আগে আমি আমার এই পুলিশের উর্দিটা ত্যাগ করবো। আমি সরকারের বেতনভুক্ত কর্মচারী হয়ে এই সরকারের মুখে কলঙ্কের কালিমা বসাতে পারবো না, কোনোদিন পারবো না। দুদিনের ছোড়া পুলিশের চাকরিতে একেবারে হিমালয়ের চূড়ায় উঠে গেছে। আরে তোর সাহায্য না পেয়েও আমি মন্ত্রী হব। হ্যাঁ, আমি মন্ত্রী হবই হব। এই, তুমি কি আমায় ভালোবাসো? ভোট দিন, ভোট দিন, জনগণের ভোট দিন, ভোট দিন, জনগণের ভোট দিন। ভালোবাসো। অন্ধকার অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। আমার সন্তানকে ঘিরে আমি সুখের স্বপ্ন দেখেছিলাম, আর সেই অপরাধে আজ আমাকে
ওরে 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 বুঝবো তুই কেন বুঝিস না? ফুলের চারা রোপণ করে ফুলের আশা করা নিরর্থক নিরর্থক। আমি আমি ভুল করেছি, না ভুল করেছি। আমি আমি এই জীবনে আর কোন শান্তি পাবো না। জীবন ভরা বিষময়। কে কে তুমি? আমাকে তুমি চিনতে পারলে না? চিনেছি চিনেছি সরজু, তুমি আমার সরজু। আমার আমার খোকা কোথায়? খোকা তোমার খোকা? তুমি হাসছো কেন সরজু? আসবো না। 25 বছর আগে তুমি যদি বলতে আমার খোকা, তাহলে আমার সাজানো সংসার এইভাবে ছারখার হয়ে যেত না। আমি আমি অপরাধী সরজু, আমি অপরাধী। তুমি তুমি আমাকে শাস্তি দাও সরজু। তোমার কাছে আমার শুধু একটা অনুরোধ, দয়া করে আমার কোকাকে আমার বুকে ফিরিয়ে দাও। খোকাকে দেখতে পাবো না? তোমার সন্তান আছে, তোমার সেই সুযোগ্য সন্তান তোমার বংশের মুখ উজ্জ্বল করবে। তুমি তাকে নিয়ে সুখে থেকো। বলো না, বলো না সরজু, বলো না। তুমি যদি জানতে আমি কত অসহায়, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। একটা দুর্বিষহ যন্ত্রণা আমার বুকে বাঁচা বেঁধে আছে। আমি আর সহ্য করতে পারছি না সরজু, আমি আর সহ্য করতে পারছি না। আমি মরতে চাই। তার আগে আমার খোকাকে আমি একবার দেখতে চাই। তোমার খোকা নয়, আমার খোকা। আমার খোকা শুধু আমার মুখ জুড়েই থাকবে। আর কারো নয়, আর কারো নয়। খোকা, সরজু, সরজু, সরজু তুমি কোথায়? তবে কি এতক্ষণ আমি জল, একটু জল। আমার মুখটা জ্বলে যাচ্ছে, জল, একটু জল। এই না জল। দে দে মা দে। না বাবা, খেয়ে নাও। কি হয়েছে বাবা? তুমি হঠাৎ আমাকে ইগনোর করে উঠলে কেন? ভয় পেয়েছেন বুঝি? ওরে
ভয় পেয়েছি আমি। বাবা কি বলছো বাবা? মা